এই সংস্কার আমরা যেন এভাবেই করি, আমরা প্রত্যেকেই যেন মনে করি এই সংস্কার বাস্তবায়নের পরে যেন আমরা আরও এক জিন্দেগি বাঁচতে পারি, সেই সংস্কার আমরা চাই। আমরা অভিভূত হলাম, বিমোহিত হলাম এবং সন্তুষ্ট হলাম। আমরা জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিতে যোগদান করলাম। সেই ছাত্র রাজনীতি ছিল মেধাভিত্তিক। প্রতিভাবানদেরকে সেই জায়গায় ছাত্র দলের বিভিন্ন নেতৃত্বে বসানো হতো। মেধাবীদের নিয়ে তিনি বিভিন্ন রকমের সফর কর্মসূচি করতেন, নৌবিহার করতেন, তাদের সাথে মত বিনিময় করতেন, উৎসাহিত করতেন। এভাবে তিনি বাংলাদেশের ছাত্র রাজনীতিতে দিয়েই মেধাভিত্তিক রাজনীতি শুরু করলেন। সেই প্রজন্মের অনেকেই এখন সমাজের বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত, জানি আমরা, চিনি তাদের। আগামী দিনের রাজনীতি অবশ্যই মেধা নির্ভর, প্রযুক্তি নির্ভর রাজনীতি হবে। যদি না হয়, উন্নত হয়, বাংলাদেশের রাজনীতিরও ভবিষ্যৎ থাকবে না, সেই রাজনৈতিক দলগুলোরও ভবিষ্যৎ থাকবে না। আমাদেরকে এখন এগিয়ে যেতে হবে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য। সেই বাংলাদেশের ভিত্তি রচনা করতে হবে অবশ্যই ইতিহাসকে খুঁজে ভবিষ্যতের রাজনীতির ভিত্তি রচনা করতে হবে। আমি প্রায় সময় আমার বক্তব্যে বলি, ইতিহাসের মধ্যেই ভবিষ্যৎ প্রতীত আছে। সেই ইতিহাস কিছু আছে আমরা যেন বিস্মৃত হয়ে যাই, কিন্তু কিছু আছে গৌরবজনক ইতিহাস, যাকে আমরা ব্যবহার করে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে হবে। সুতরাং যাদের ইতিহাসকে ভিত্তি করে ভবিষ্যৎ নির্মাণের পরিকল্পনা নাই, তারা আসলে ভবিষ্যৎ নির্মাণ করতে জানে না। বর্তমানের মধ্যেও ভবিষ্যতের পরিকল্পনা থাকতে হবে, কিন্তু সেই ভবিষ্যৎ পরিকল্পনার ভিত্তি অবশ্যই ইতিহাস ভিত্তিক হবে। আমরা আমাদের গৌরবজনক ইতিহাস জানি, আমরা আমাদের স্বাধীনতার ইতিহাস জানি, আমরা আমাদের 90-এর গণ অভ্যুত্থানের ইতিহাস জানি, ছাত্র গণ অভ্যুত্থানের ইতিহাস জানি। আমরা দেখেছি 2024-এর জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের, যেটা পৃথিবীর মধ্যে, এই দক্ষিণ এশিয়ায়, এই শতকে সবচাইতে গৌরবজনক রক্তাক্ত গণ অভ্যুত্থান। এটা আমাদের অনেক কিছু শিখিয়েছে। আমি যদি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা বলি, সেজন্য আমি উপযুক্ত বক্তা নই। শহীদ জিয়াউর রহমানের জন্ম হয়েছিল স্বাধীনতার জন্য। শহীদ জিয়া শাহাদত বরণ করেছেন স্বাধীনতা রক্ষা করার জন্য। শহীদ জিয়াউর রহমান একটি নাম, একটি ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশি জাতীয়তাবাদের ইতিহাস, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের ইতিহাস। শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সম্মুখ সমর করেছেন, বিজয় অর্জন করেছেন, স্বাধীনতা এনেছেন, স্বাধীনতা রক্ষা করেছেন। বাংলাদেশের গণতন্ত্রের জন্য এবং উন্নয়নের জন্য এদেশের সর্বস্তরের নারী পুরুষ সকলের জন্য বিভিন্ন রকমের সংস্কার কর্মসূচি নিয়ে, উন্নয়ন কর্মসূচি নিয়ে বাংলাদেশকে উন্নয়ন অগ্রগতির একটি মহাসোপানে নিয়ে গিয়েছিলেন। সেই জন্যই বোধহয় দেশি বিদেশি চক্রান্তকারীদের ষড়যন্ত্রে তাকে জীবন দিতে হয়েছে। তার জীবনদানের মধ্য দিয়ে, তার রক্তদানের মধ্য দিয়ে বাংলাদেশের মাটির গভীরে তার অস্তিত্ব গ্রথিত হয়েছে, প্রতীত হয়েছে। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি। অনেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা নিয়ে বক্তব্য দিয়েছেন। এটা বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে এই ইতিহাস সর্বজন স্বীকৃত। আমরা তার সততার উপর দাঁড়িয়ে রাজনীতি করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমরা যারা রাজনীতি করি, তার দর্শনের উপরে দাঁড়িয়ে আমরা রাজনীতি করছি। বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন প্রদানের মধ্য দিয়ে সারা বাংলাদেশের মানুষকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন, একত্রিত করেছিলেন।
পৃথিবীর বহু দেশে ভাষাভিত্তিক নৃতাত্ত্বিক জাতীয়তাবাদ আছে এবং অনেক জায়গায় ধর্মভিত্তিক জাতীয়তাবাদ খুব রেয়ার দেখা যায়। কিন্তু সমস্ত জাতি গোষ্ঠীকে, সমস্ত জনগণকে, একটি ভূখণ্ডের সবাইকে একটি পরিচয়ের মধ্যে আবদ্ধ করার তার যে আবিষ্কার, সেটাই বাংলাদেশি জাতীয়তাবাদ, যার মধ্য দিয়ে এই জাতির সমস্ত ধর্ম, বর্ণ, পরিচয়, সমস্ত নৃতাত্ত্বিক, সমস্ত ছোট বড় জাতি গোষ্ঠীর সবাইকে একত্রিত করে একটি জাতীয়তার পরিচয় দিয়ে বাংলাদেশে আমরা সংস্কারের মধ্য দিয়ে এখন যাচ্ছি। সংস্কার এখন এমন অবস্থা হয়েছে, আমি মাননীয় উপদেষ্টাকে বলছিলেন একটা কবিতাই লিখে ফেলেন, হে সংস্কার তোমাকে পাওয়ার জন্য। আর কতকাল আলাপ আলোচনা করিলে, খানাপিনা খাইলে সংস্কার পাওয়া যায়। জাতীয় ঐক্যমত্য কমিশনের নিয়ত কি? সবাইকে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাব মেনে নিতে হবে, এই যদি নিয়ত হয় তাহলে কি ঐক্যমত্য হবে? আমরা আলোচনা করছি, কাছাকাছি আসছি, জাতির জন্য যেটা মঙ্গল হবে সেটা আমরা ধারণ করছি, এইভাবেই আমরা সংস্কার দিয়ে এগিয়ে যাব। এবং এই সংস্কার তো আজকেই শেষ হবে না, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এবং এই সংস্কার এমনভাবে তারা করতে চাচ্ছেন যে সংবিধানে আমরা এমন সংস্কার ঢুকাবো কেউ যেন এই সংস্কার আর বিলুপ্ত না করতে পারে। সেটা তো বাইবেল নয়, ধর্মগ্রন্থ নয়। আমরা এমন সংস্কার করব যে সংস্কার 10-20 বছর পরে আপনাদের হাত ধরে, নতুন প্রজন্মের হাত ধরে, নতুন চাহিদার ভিত্তিতে আবার সেটা পরিবর্তন হতে হবে, সেটাই নিয়ে। সংবিধান কোনো ধর্মগ্রন্থ নয়। আওয়ামী লীগ সংবিধানের 7, আমি বললে তখন ধারার কথা বলবে সাইদ আব্দুল্লাহ, 7A and B যুক্ত করেছিলেন বি, যে সংবিধানের প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ শুধু 141 ছাড়া এবং প্রিয়েম্বল ছাড়া, প্রিয়েম্বল সহ এগুলো, প্রিয়েম্বল প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ শুধু 141 ছাড়া, এবং তফসিলের 5ম, 6ষ্ঠ, 7ম এগুলো পরিবর্তন করা যাবে না, যেন এটা একটা ধর্মগ্রন্থ। কিন্তু ভবিষ্যৎ পার্লামেন্টারিয়ানদের অধিকার বর্তমান পার্লামেন্ট বা বিদ্যমান পার্লামেন্ট কখনো খর্ব করতে পারে না। সেটা ফান্ডামেন্টাল আইন সারা পৃথিবীব্যাপী, এটা গ্লোবাল অর্ডার। যাই হোক, আওয়ামী লীগ তো নিজেই একটা আইন, সুতরাং আওয়ামী লীগ যা বলবে তাহাই সত্য। ওইটা ওর মতো যে তুমি যা লিখিবে তাহাই সত্য, অতএব লিখে যাও তোমার জন্ম হওয়ার আগেই। আমি এই ধর্মগ্রন্থের কথা বলবো না, বললে অন্য সমালোচনা হবে। যাই হোক, বলেছিলেন যে তুমি লিখে যাও, তুমি যাহা লিখিবে তাহাই সত্য। এই ছিল আওয়ামী লীগের থিওরি। কিন্তু সেটা ঠিক না, কখনোই ঠিক না। এখন আমরা সংবিধান সংস্কারের কথা বলছি, বিভিন্ন আইন সংস্কারের কথা বলছি, আমরা অঙ্গীকার আবদ্ধ। এই সংস্কারের মূল প্রবক্তা তো বিএনপি। আমরা এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে 1.5 বছর আগে আমরা সেই সংস্কার প্রস্তাব দিয়েছি। এখন আমাদের 31 দফা বাংলাদেশের মানুষের কাছে, রাজনৈতিক মহলে এটা একটা রাজনৈতিক মহাকাব্যে পরিণত হয়েছে। হ্যাঁ, 31 দফা প্রণয়নটা অনেকটা, এখানে ডক্টর জাহিদ সাহেব আছেন, এই অদমের হাত ধরেই অনেকটা লেখা হয়েছিল। তখন আমি ভেবেছিলাম এই সংস্কার যদি করতে পারি তাহলে আমাকে আবার আর এক জিন্দিগি বাঁচতে হবে। এটা মেহেদী হাসানের গজল নয় যে তোমাকে পাওয়ার পরে আমার মনে হলো যদি আরো এক জিন্দিগি বাঁচতে পারতাম। যাই হোক, এখন এই সংস্কার আমরা যেন এভাবেই করি, আমরা প্রত্যেকেই যেন মনে করি এই সংস্কার বাস্তবায়নের পরে যেন আমরা আরো এক জিন্দিগি বাঁচতে পারি, সেই সংস্কার আমরা চাই। আমরা 31 দফাতে এমন সব উইন্ডোজ ওপেন করে রেখেছি যেখানে জাতির জন্য, জনগণের জন্য যা কিছুই কল্যাণকর হবে সেরকম সমস্ত সংস্কার আমরা ধারণ করব। আমরা রিজিড নই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে এদেশে প্রথম রাষ্ট্রীয় সংস্কার হয়েছে, যদি অপসংস্কার হয়েছে বলে সেটা শেখ মুজিবুর রহমানের মাধ্যমে হয়েছে। যে তিনি এসেছিলেন
গণতন্ত্রের কথা বলে, কিন্তু তিনি হত্যা করলেন গণতন্ত্র। সেটা 1975-এর 25শে জানুয়ারি মাত্র 13 মিনিটে, কেউ আলোচনা করে নাই, হাত উঠালো, হাত নামালো, পাশ। সেটার পরিবর্তে 1979 সালে পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে এদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন তো করলেনই, বাকশাল বিলুপ্ত করলেনই, এবং জুডিশিয়ারি সহ সমস্ত ব্রাঞ্চে এমন সব অধিকার দিলেন যাতে আমরা বাংলাদেশে একটি আইনের শাসনের রাষ্ট্র পেতে থাকলাম। সেটা তার হাত ধরেই সংস্কার হয়েছে। তিনি সংস্কার করলেন, বিচার বিভাগের সংস্কার করলেন, প্রশাসনের সংস্কার করলেন, অর্থনৈতিক সেক্টরের সংস্কার করলেন, সবচেয়ে বেশি সংস্কার করেছেন বাংলাদেশের স্বচ্ছতার সাথে রাষ্ট্র পরিচালনার নীতিতে। সেটা এখন আর বর্ণনা করার যথেষ্ট সময় নেই। তার যে উন্নয়ন অগ্রগতির বিভিন্ন রকমের পদক্ষেপ, কৃষি খাতে, শিল্প খাতে, এই যে গার্মেন্টসের কথা একজন বলে গেলেন, গার্মেন্টস সহ বিদেশে শ্রমিক প্রেরণের কথা সহ সমস্ত সেক্টরে তিনি যে ইনিশিয়েটিভ তিনি যে শুরু করলেন, সেটার ক্রমবিকাশের মধ্য দিয়ে আমরা আজকে এই জায়গায় এসেছি। এরপরে বিএনপির হাত ধরে বাংলাদেশে স্বৈরাচার মুক্ত হলো। আমরা সবাই আন্দোলন সংগ্রাম করেছিলাম। এখন রাষ্ট্রপতি জিয়া রহমানের পরে সেই দায়িত্ব সে গাড়ে পড়ল বেগম খালেদা জিয়ার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। যদি আমরা এখন এখানে আলোচনা করছি দি পুয়ারেস্ট প্রেসিডেন্ট অফ দি পুয়ারেস্ট কান্ট্রি, সেটা আমি সংশোধন করে বলবো দি ডেভেলপিং কান্ট্রি। তার সময় তাই হয়েছিল, কেউ একজন বলেছেন। কিন্তু আপনারা সিঙ্গাপুরের লি কিওয়ান কথা তো আপনারা সবাই শুনেছেন। তার একটা বই আছে, ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট, দিস ইজ এ জার্নি, the history of Singapore 1965 to 2000, probably, যদি আমি না বলে থাকি। সেই বইতে সম্ভবত উল্লেখ ছিল যে কানাডাতে টরন্টোতে একটা সম্মেলনে তিনি গিয়েছিলেন আমাদের স্বাধীনতার পরবর্তীতে। তাদের স্বাধীনতা তো আরো অনেক আগে হয়েছে। সেখানে একটি বিমান দাঁড়িয়েছিল অনেক দিন। তিনি নামলেন, দেখলেন একটা ন্যাশনাল ক্যারিয়ার দাঁড়িয়ে আছে, এবং তিনি যেদিন চলে যাবেন সেদিনও দেখলেন দাঁড়িয়ে আছে, এবং অনেকেই বাক্স পেট্রা নিয়ে ওখানে ওঠানামা করছে। সম্ভবত তার এই বইতে তিনি লিখেছেন দি রিচেস্ট লিডার অফ দি পুয়ারেস্ট কান্ট্রি, সামথিং লাইক দ্যাট। কিন্তু জিয়া রহমানকে আমরা দেখেছি দি পুয়ারেস্ট প্রেসিডেন্ট অফ দি ডেভেলপিং কান্ট্রি। ওনার দুই সন্তানের যে জামা কাপড়ের কথা আপনারা আলোচনা করলেন এই বইতে, আমি সেই জামা দেখেছি, তার মধ্যে আমি একজন। ওনারা আমাকে বলতেন যে এটা আব্বুর প্যান্ট কেটে আমারটা বানিয়েছে, আব্বুর সাফারি কেটে এটা আমারটা বানিয়েছে। এই সাক্ষাৎকারও আপনারা তাই শুনলেন। এরপরে রাষ্ট্রপতি জিয়া রহমানের শাহাদত বরণের পরে বাংলাদেশের যত রাজনৈতিক দল ছিল তার বিরোধিতাকারী সহ সবাই তার সততা নিয়ে প্রশংসা করেছেন। এবং পৃথিবীতে যে কয়জন রাষ্ট্রনায়ক অল্প সময়ের ভিতরে সারা বিশ্বে বিভিন্ন রকমের মিটিগেশনের জন্য, যেটা গ্লোবাল ডিসপিউট মিটিগেশনের জন্য, যাকে এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজের একজন লিডারকে পছন্দ করা হতো, তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এটা আমাদের জন্য গৌরবের, অহংকারের জায়গা। আমি এখানে আর বেশি কথা বলতে চাই না, বললে সারা দিন সারা রাত আলোচনা করলেও সেটা শেষ হবে না প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপরে। শুধু আহ্বান জানাবো আমরা যেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী থেকে শিক্ষা নেই, নিজেরা সেই জীবন গঠন করি। যেমনভাবে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদতের পরে, আমি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, দেখেছিলাম মানিক মে অ্যাভিনিউতে, আমরা গিয়েছিলাম, সারা বাংলাদেশ কাঁদছে। তখন ওই কবিতায় মনে হয় এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কান্দিবে ভুবন। এটা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্ষেত্রে প্রযোজ্য।
আমরা যেন তাকে অনুসরণ করি, সেই রকম জীবন গঠন করি, তার দর্শনে রাষ্ট্র গঠন করার চেষ্টা করি এবং এমন একটা বাংলাদেশ এবার বিনির্মাণ করি যে বাংলাদেশে বাঁচার জন্য আমরা আরেকটা জিন্দেগি চেয়ে নেব আল্লাহর কাছে। ধন্যবাদ সবাইকে।